আমার নাম মানিক। আমি কিছুতেই ভয় পাই না। আমাদের গ্রামের সাহসী ছেলেদের ভেতরে আমি অন্যতম। একদিন আমার বন্ধুরা আমায় বলে, মানিক, তোর তো খুব সাহস। গ্রামের সকলেই বলে আজ আমাদেরকেও প্রমাণ দে যে তুই সাহসী পুরুষ। আমি তাদের বলি, কি প্রমাণ চাস তোরা বল? মানিক, তুই যদি আসলেই সাহসী হয়ে থাকিস তো এক কাজ কর। আমাদের গ্রামে যে আলতাফ চাচার সরিষা ক্ষেতটা আছে না, ওই যে নদীর তীরে সেই ভয়ঙ্কর সরিষা ক্ষেতটা, গ্রামবাসীরা সকলে যে বলে ওই সরিষা ক্ষেতে প্রতি রাতে পরীদের আনাগোনা চলে। তুই পারলে সেই সরিষা ক্ষেতে একটি রাত কাটিয়ে দেখা পারলে, যদি তুই পারিস তো আমরাও মেনে নিব যে তুই সাহসী পুরুষ। ও, এই ব্যাপার, ঠিক আছে। যদি আমি সেই ক্ষেতের মাঝখানে এক রাত বসে থাকতে পারি তাহলে তোরা কিন্তু মেনে নিবি যে আমি খুব সাহসী একজন পুরুষ। হ্যাঁ হ্যাঁ, মেনে নেব। কেন মেনে নেব না? তুই আগে কাটিয়ে তো দেখা। ঠিক আছে, আজ রাতেই আমি যাব সেই সরিষা খেতে, আর সারা রাত বসে থাকবো। সকালবেলা এসে তোরা ঘুম ভাঙাবি। এখন তো বিকেল হয়ে গেল, আমি যাচ্ছি, তোরা থাক। ওই মানিক, যাবি তো যাওয়ার আগে শুনে রাখ, যদি তোর কিছু হয় তাহলে কিন্তু আমাদের কোনো দায় নেই। কিচ্ছু হবে না আমার, তোরা চিন্তা করিস না। তোরা শুধু সকালবেলা চলে আসিস, আর আমার বাবা মাকে গিয়ে বলিস আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছি, আজ রাতে বাড়িতে ফিরতে পারবো না, এতটুকু বলে দিস। এটা বলে আমি হাঁটা দিলাম আমাদের গ্রামের নদীর পাড় ধরে আলতাফ চাচার সরিষা ক্ষেতের দিকে। ক্ষেতটা আমি চিনি, অনেক বড় একটি সরিষা ক্ষেত, দেখতে অপরূপ সুন্দর। সে জায়গাটি দিনের বেলায় সকলেই সে সরিষা ক্ষেতের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধ্যা নামার আগে সেখানে আর কেউ থাকে না। গ্রামবাসীরা বলে সে সরিষা ক্ষেতে নাকি অনেকগুলো পরী রাতের বেলায় আকাশ থেকে নামে। এই ভয়ে সেখানে সন্ধ্যার পর আর কেউ যায় না। পরী জিন আছে কিনা সেটা আমি জানি না, তবে আমি এগুলো দেখলে ভয় পাবো না, এটা আমার বিশ্বাস। আমাকে কোনো জিন পরী ভয় দেখাতে পারবে না। নিজের ওপর বিশ্বাস আর বন্ধুদের সাথে জেদ করে আমি সেখানেই যাচ্ছি। কথা বলতে বলতে আমি সেই নদীর পাড়ে সরিষা ক্ষেতের কাছে চলে আসি। আশেপাশে এখন কোনো মানুষের অস্তিত্ব নেই। আমি সিদ্ধান্ত নেই, সন্ধ্যা তো নেমে গেল, আর কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকি। অন্ধকার নামলে সে সরিষা ক্ষেতের ভিতরে চলে যাব। আমার হাতে ছিল একটি টর্চ লাইট আর এক প্যাকেট সিগারেট। আমি নদীর পাড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণের ভেতরেই চারপাশে অন্ধকার নেমে আসে। আমি আস্তে আস্তে সে সরিষার ক্ষেতের ভেতরে চলে যাই। সরিষা ক্ষেতের ভেতর আছে, আমি দেখতে পাই সরিষা ক্ষেতের মাঝ বরাবর একটা খুব সুন্দর কুঁড়ে ঘর। আমি ভাবি হয়তো আলতাফ চাচা দিনের বেলায় যখন সরিষা খেতে কাজ করে রোদের তাপ থেকে বাঁচার জন্য সেই ঘরটি তৈরি করেছে। হয়তো দিনের বেলায় এসে সেখানে বসে দুপুরের খাবার দাবার খাই। আমি আস্তে আস্তে সে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যাই। আমি দেখতে পাই ঘরটার বাইরে একটি হারিকেন চলছে। হারিকেনের আলো দেখে আমি তো অনেক খুশি হয়ে যাই। হয়তোবা আলতাফ চাচা আজকে নিজেও তার খেতে রাত যাপন করবে। আমি আস্তে আস্তে সেই ঘরের কাছে গিয়ে ডাকি, আপনি কি এখানে আছেন? আমি মানিক, আলতাফ চাচা ঘরে আছে নাকি? কিন্তু আমি কারো কোনো সাড়া পাই না। আমি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে যাই। আমি ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই ঘরের ভেতরের একটি চৌকি, আর চৌকির পাশে একটি হারিকেন। হারিকেনের আলোতে আমি দেখতে পাই সে বিছানার ওপরে একটি মেয়ে শুয়ে আছে। মেয়েটি খুব সুন্দর করে সেজে আছে। লাল টকটকে শাড়ি, দেখে মনে হচ্ছে কোনো নতুন বউ। মেয়েটি দেখতে খুবই সুন্দর। মেয়েটি যখন বুঝতে পারে আমি ঘরের ভেতর প্রবেশ করেছি তখন সে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে আর আমাকে বলে, এত দেরি হলো তোমার আসতে? আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলে সে তার বুকের ওড়নাটা সরিয়ে ফেলে। মেয়েটি দেখতে এত সুন্দর ছিল যে আমি তার বশে চলে আসি। আমার কি হয়েছে আমি জানি না। আমি নিজে থেকে এসে মেয়েটির দিকে এগিয়ে যাই। মেয়েটির কাছে যেতে মেয়েটি আমাকে ধরে এসে চৌকির উপরে বসিয়ে দেয় আর আমার পুরো শরীরে হাত বোলাতে শুরু করে। একটা পর্যায়ে সে মেয়েটি আমাকে সে চৌকির উপর শুয়ে দেয়। এরপর সে মেয়েটি আমার বুকের ওপর উঠে বসে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি শুধু অবাক হয়ে এগুলো দেখছিলাম। আমি কিছু বলতে চেয়েও যেন বলতে পারছি না। এরপর আমার সাথে কি হলো আমার আর কিচ্ছু মনে নেই। মাঝরাতে আমার যখন ঘুম ভাঙে আমি দেখি আমার পুরো শরীরে কোনো জামা কাপড় নেই। আমি পুরো উলঙ্গ, আমার পুরো শরীর ঘেমে গেছে। মনে হচ্ছে আমি অনেক পরিশ্রম করেছি, আমি খুবই ক্লান্ত। তখনই আমার নজর পড়ে আমার পাশে শুয়ে আছে সেই মেয়েটি। তার শরীরেও কোনো পোশাক নেই। আমার বুঝতে আর বাকি রইল না কি হয়েছে আমার সাথে। আমি যে এই মেয়েটির সাথে সহবাস করেছি এটা আমি বুঝতে পারি, কিন্তু কে এই মেয়ে আর আমার কিছু মনে পড়ছে না কেন। কেন আমি বুঝতে পারি এখানে থাকাটা বোধহয় আমার জন্য ঠিক হবে না। আমি সাথে সাথে সে খাট থেকে উঠে ঘরের বাইরে আসতে যাব, তখনই সে মেয়েটির ঘুম ভেঙে যায় আর সে আমাকে বলে, মানিক, কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় যাচ্ছি। আপনি যা করলেন আমার সাথে এটা কিন্তু ঠিক না। মেয়েটি তখন আমায় বলে, কি ঠিক না? আমি তোমার সাথে করেছি নাকি তুমি আমার সাথে করলে? যাক, সব কথা বাদ দাও। আমি কিন্তু খুব মজা পেয়েছি। এখন থেকে তুমি চাও বা না চাও প্রতি রাতে আমাদের মাঝে এগুলো হবে। এটা বলে সে মেয়েটি বিছানা থেকে নেমে দাঁড়ায় আর হাসতে শুরু করে। পুরো ঘর আস্তে আস্তে অন্ধকারে ঘিরে যায়।
আমি সেই মেয়েটিকে দেখতে পারছিলাম না। আমি সেই ঘরের বাইরে চলে আসি। আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে আসছিলাম, কিন্তু কি মনে করে আমি আবারও পেছনে ঘুরে তাকাই। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেখানে কোনো ঘর এখন আর নেই, পুরোটাই সরিষা ক্ষেত। কিন্তু এটা কি করে সম্ভব? ওইখানে তো একটা ঘর ছিল। আজকে তো সেই ঘরে এতটা সময় কাটালাম। আমি সেখান থেকে একটা দৌড় লাগাই। আমি যখন নদীর পাড় ধরে দৌড়াচ্ছিলাম, তখন আমি দেখতে পাই মধ্যরাতে সে নদীর পানিতে একটি মেয়ে গোসল করছে। আমার পাগুলো থেমে গেল। আমি সেদিকে তাকাই। আমি এই মেয়েটির চেহারা দেখতে পারছিলাম না, শুধু তার পেছনটা দেখতে পারছিলাম। ঠিক তখনই সেই মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই এ তো সেই মেয়ে যার সাথে আমি এতক্ষণ সেই ঘরের সময় কাটিয়েছি, যার সাথে আমার সহবাস হলো। সেই মেয়েটি হাসতে হাসতে আমাকে বলছে, তুমি কি গোসল করবে না? তুমি কি শোনোনি এসব করার পরে গোসল করাটা অনেক দরকার? আসো একসাথে গোসল করি, দেখো নদীর পানি কত ঠান্ডা। আমি এগুলো নিতে পারি না। আমার মাথাটা ঘুরিয়ে পুরো শরীর কাঁপতে শুরু করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে আমার বন্ধুদেরকে ডাকি। তারা আমাকে ডাকছে, মানিক, মানিক, কি হলো মানিক? আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার বন্ধুরা আমার সামনে, আর আমি নদীর পাড়ে শুয়ে আছি। আমার পুরো শরীর নদীর পানিতে ভেজা। আমার বন্ধুদের ডাকে আমার জ্ঞান ফেরে। আমি উঠে বসি। আমি যখন দেখি আমার পুরো শরীর ভেজা, তখন আমি তাদেরকে বলি, তোদের মাথা কি ঠিক আছে? জ্ঞান ফিরছে না বলে তোরা আমাকে পানি দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিবি? তখন আমার বন্ধুরা আমাকে বলে, আমরা তো কোনো পানি ছিটাইনি, তুই তো মনে হয় নদীতে গোসল করেছিস। তখন আমার মনে পড়ে গতকাল রাতে ঠিক কি হয়েছিল। কিন্তু আমি তো নদীর পানিতে নামিনি, তাহলে আমাকে নদীতে নিয়ে গেল কে? সে মেয়েটি? আমার বন্ধুরা আমার কাছে জানতে চায়, কি হলো তোর? তোর তো থাকার কথা ছিল সেই সরিষা ক্ষেতের মাঝখানে, কিন্তু তুই তো নদীর পাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে আছিস। খুব ভয় পেলে নাকি মানিক? না না, ভয় পাবো কেন? কোনো ভয় পাইনি। আর অজ্ঞান হয়ে থাকবো কেন? শেষ রাতে ঘুম আসছিল না, তাই নদীর পাড়ে এসে ঘুমিয়েছি। এখন আমার ভালো লাগছে না, আমার বাড়িতে যেতে হবে। চল চল। আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে চলে আসি। আমি কাউকে এই কথাগুলো বলতে পারছিলাম না, আর কেউ আমার এই কথা বিশ্বাসও করবে না। কিন্তু নিজের মনকে বোঝাতে পারছিলাম না কি হয়ে গেল গত রাতে। সারাদিন ব্যস্ততার মাঝে আমি গতকালকের কথাগুলো ভুলে গিয়েছিলাম। সে মেয়েটি যে আমাকে বলেছিল, তুমি চাও বা না চাও প্রতি রাতে তোমার সাথে আমার সহবাস হবে, সেসব কথা আমি এক পর্যায়ে ভুলে গিয়েছিলাম। আকাশে দিনের আলো পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলো। রাতে বাবা মায়ের সাথে খাবার শেষ করে আমি আমার ঘরে চলে যাই ঘুমানোর জন্য। কিন্তু গভীর রাতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখতে পাই আমার পুরো শরীর ঘেমে একাকার, আর শরীরে কোনো জামাও নেই। তখনই আমার নজর পড়ে আমার বিছানায়। আমার পাশে শুয়ে আছে গতকাল রাতের সেই মেয়েটি। এটা দেখে তো আমি লাফিয়ে উঠি আমার বিছানা থেকে। আমার দেখা দেখি সেই মেয়েটিও ঘুম থেকে জেগে ওঠে আর আমাকে বলে,